আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন খান, সহকারী শিক্ষক, স্বেচ্ছাপাড়া বিজেএমই মজিদ উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বেচ্ছাপাড়া হাই স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আজকে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই পরিমাপের প্রয়োজন হয়। তো আমরা আজকে সেই পরিমাপের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই অধ্যায়ের কিছু সমস্যা সমাধান করব। এই অধ্যায়ের সমস্যা সমাধান করতে গেলে আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র জানতে হবে। যেমন আমাদের দৈনন্দিন জীবনে যেই পরিমাপের ব্যবহার করি সেখানে পরিমাপের কিছু একক ব্যবহার করা হয়। যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে যখন আমরা কোনো দৈর্ঘ্য পরিমাপ করি সেখানে অনেকগুলো একক ব্যবহার করা হয়। এর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি আমরা যে এককগুলো ব্যবহার করি এই যে সেন্টিমিটার, মিটার, তারপরে কিলোমিটার। এমন আমরা এককের মধ্যে কিছু সম্পর্ক দেখে নেব। যেমন দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে এককের কিছু সম্পর্ক, যেমন 100 সেন্টিমিটার হয় সমান 1 মিটার, আবার 1000 মিটার সমান 1 কিলোমিটার। ঠিক তেমনি ওজন পরিমাপের ক্ষেত্রেও আলাদা আলাদা কিছু একক আছে। যেমন ওজনের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি গ্রাম এবং কিলোগ্রাম। তার চেয়েও যদি বেশির ক্ষেত্রে আমরা যাই, সেক্ষেত্রে আমরা যাই কুইন্টাল বা মেট্রিক টন। তো সেখানে এককের মধ্যে সম্পর্ক হচ্ছে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তো আগে বলে রাখা ভালো যে 1 গ্রাম কতটুকুতে হয়। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। ঠিক দৈর্ঘ্যের ক্ষেত্রেও ঠিক এমন যে, আচ্ছা আমরা নিচে যাই। 1 গ্রাম হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তো 1000 গ্রামে হয় কতটুকু? 1 কিলোগ্রাম। আবার ঠিক তেমনি 100 কিলোগ্রামে হয় 1 কুইন্টাল, আবার 1000 কিলোগ্রাম বা 10 কুইন্টালে হয় 1 মেট্রিক টন। ঠিক তেমনি তরল পদার্থের পরিমাপের ক্ষেত্রে 1000 ঘন সেন্টিমিটার হবে 1 লিটার, তারপরে হচ্ছে 1 ঘনমিটার সমান 1000 লিটার। তো আমরা এই এককের সম্পর্কগুলা আমাদের পরবর্তীতে যখন গণিত সমাধান করব সেক্ষেত্রে আমাদের এগুলো প্রয়োজন হবে। আবার কিছু প্রয়োজনীয় সূত্র আমাদের প্রয়োজন হবে। যেমন এখানে আছে যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। ক্ষেত্রফল আমাদের কখন প্রয়োজন হয়? যে আমাদের বিভিন্ন জমি পরিমাপের ক্ষেত্রে বা কোনো বাড়ি তৈরি করব সেখানে পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফলের প্রয়োজন হয়। তো আমরা সেই ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আয়তাকার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আয়ত কোনটা? আয়ত দেখতে অনেকটা এরকম, যার বিপরীত বাহুগুলা পরস্পর সমান থাকে। বিপরীত বাহুগুলা কি থাকে? পরস্পর সমান থাকে। তো আয়তাকার ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে কি করব? দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ দিলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তারপরে আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ দেখতে কেমন? আমরা সবাই জানি বর্গের দৈর্ঘ্য প্রস্থ সব সমান থাকে। কি থাকে? বর্গের সব বাহু পরস্পর সমান থাকে। তো সেই ক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের মতো দৈর্ঘ্য গুণন প্রস্থ দিলেও পারি, কিন্তু বর্গক্ষেত্রে তো শুধু দৈর্ঘ্য প্রস্থ সব সমান থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দৈর্ঘ্যের উপর স্কোয়ার করতে পারি, অথবা লিখতে পারি দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। তারপরে আসি সামান্তরিক। তো আমরা সামান্তরিক তো সবাই চিনি। সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকে, কিন্তু এদের একটি কোণও পরস্পর 90 ডিগ্রি থাকে না। এর বিপরীত বাহুগুলো কি থাকে? পরস্পর সমান থাকে। তো সেই ক্ষেত্রে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য কিন্তু আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করলে চলবে না। সেই ক্ষেত্রে সূত্রটি হচ্ছে কি? এটা হচ্ছে ভূমি আর আমাদের লাগবে উচ্চতা। উচ্চতাকে আমরা h দ্বারা প্রকাশ করে থাকি। তো আমাদের কি লাগবে? ভূমি গুণন উচ্চতা। তারপরে আছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ত্রিভুজ তো আমরা চিনি। তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কি করব? আমাদের ত্রিভুজের বাহু যেমনই থাকুক সেটার ভূমির পরিমাপ, এই যে ভূমির সাথে যদি উচ্চতার গুণ দিয়ে দিই, এটা হচ্ছে উচ্চতা। তো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের গুণফল
ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তারপরে আসি আয়তাকার ক্ষেত্রের পরিসীমাটা কি? আমরা দেখছি যে আয়তাকার, বর্গাকার বা সামান্তরিকাকার বা ত্রিভুজাকার যে কোনো ক্ষেত্রের পরিসীমা বের করার প্রধান উৎস হচ্ছে এর সবগুলো বাহুর দৈর্ঘ্যের যোগফল। অর্থাৎ এখানে আয়তাকার ক্ষেত্রের যদি পরিসীমা নির্ণয় করতে চাই তাহলে এর 4টা বাহুর যদি যোগফল বের করি তাহলেই আমরা কি পাবো, যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব। তো আমরা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ কেন হলো? এই যে আয়তক্ষেত্রে আমরা জানি বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকে তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে যদি 2 গুণ দিয়ে দেই তার মানেই হয়ে যাবে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। ঠিক তেমনি যে কোনো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা যদি বের করতে চাই বা সামান্তরিকের পরিসীমা বের করতে গেলে একদম সহজ হচ্ছে সবগুলো বাহুর দৈর্ঘ্যের যোগফল। অর্থাৎ সবগুলো বাহুর দৈর্ঘ্যকে যোগ করলে যেই মানটা পাওয়া যাবে সেইটাই হচ্ছে সেই ক্ষেত্রটার পরিসীমা। তো চলো বন্ধুরা, আশা করি তোমরা এই সূত্রগুলা মুখস্থ করে ফেলবে। এই সূত্রগুলো জানা থাকলে আমাদের পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো আছে সমাধান করা খুবই সহজ হয়ে যাবে। চলো বন্ধুরা, এখন আমরা পাঠ্য বইয়ে চলে যাই। আমরা এখন পাঠ্য বই থেকে কিছু সমস্যা সমাধান করব। আমরা এখন আমাদের পাঠ্য বই থেকে কিছু সমস্যার সমাধান করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও আমার সাথে গণিত সমাধান করার জন্য। আমাদের এই ক্লাসটি দেখলে তোমরা খুব সহজেই তৃতীয় অধ্যায়ের পরিমাপ সমস্যা সমাধান খুব সহজেই করতে পারবে। তো আমাদের পাঠ্য বইয়ের যে প্রথম সমস্যাটি, আমি এখন যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী 3-এর 11 নাম্বার সমস্যা। 11 নম্বরে কি বলা আছে? 11 নম্বর সমস্যাতে বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। কিসের 3 গুণ? প্রস্থের 3 গুণ। তারপরে কি? এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে চারদিকে একবার প্রদক্ষিণ করলে করলে 1 কিলোমিটার হাঁটা হয়। 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো আমাদের যে সমস্যাটি আছে, সমস্যাতে বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো সেই ক্ষেত্রে আয়তাকার ক্ষেত্র কেমন? তো আমরা একটা পাশে একটি আয়তক্ষেত্র এঁকে নিই, দেখি। এই যে এটা একটা আয়তক্ষেত্র, তো বলা আছে এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এই প্রস্থের 3 গুণ। তার মানে প্রস্থটা যতটুকু থাকে এর 3 গুণ হবে দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথমেই কি করব, আমাদের প্রশ্নের মধ্যে দেখব যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। কিন্তু আমাদেরকে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু প্রস্থ দেওয়া আছে, প্রস্থ দেন। তাহলে প্রস্থ কি করব, আমরা প্রস্থ নিজে থেকে ধরে নিব। তো আমরা লিখব যে মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কি নেব?
মনে করি এক্স মিটার। যদি এটা প্রস্থ এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? আমাদের বলাই আছে আয়তাকার ক্ষেত্রে প্রস্থ দৈর্ঘ্যের 3 গুণ, সরি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? 3x। তো আমরা এক্স না নিয়ে বাংলায় ব্যবহার করি, ক মিটার ধরি, ক মিটার, তাহলে দৈর্ঘ্য হবে 300 মিটার। তাহলে এখন লিখব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 3 গুণক ক সমান কত মিটার? 300 মিটার। তো তারপরে কি বলা আছে প্রশ্নে? এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার পথ হাঁটা হবে। তো বন্ধুরা, একটু আগে আমি বলেছিলাম যে কোনো একটা আয়তাকার হোক, বর্গাকার হোক বা ত্রিভুজ ক্ষেত্র হোক, সেটার সবগুলো বাহু যদি যোগ করা হয় সবগুলো বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে এর পরিসীমা। তার মানে মনে করো যে আয়তক্ষেত্রটা এই প্রান্ত থেকে একটা লোক হাঁটা শুরু করলো, এই প্রান্ত থেকে এই বাহু, তারপরে তৃতীয় বাহু, চতুর্থ বাহু প্রদক্ষিণ করার পরে যদি সে 1 কিলোমিটার পথ হাঁটা হয়, তার মানে দেখা গেছে আয়তক্ষেত্রের সবগুলো বাহু সে প্রদক্ষিণ করে 1 কিলোমিটার, মানে হচ্ছে এটার পরিসীমা 1 কিলোমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম যে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 1 কিলোমিটার। এখন আমরা বের করব আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ। তো দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটি সূত্র ব্যবহার করব। আমরা জানি এই যে পরিসীমার সূত্রটা ব্যবহার করব। তো পরিসীমার সূত্রটা কি? আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান কি ছিল? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখন আমরা মান বসিয়ে দেই। তো আমরা পেলাম আয়তাকার ক্ষেত্রের পরিসীমা কত? ক্ষেত্রটির পরিসীমা যেহেতু বলা আছে যে চারদিক প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়, তার মানে এর পরিসীমা হচ্ছে কত? 1 কিলোমিটার। তো 1 কিলোমিটারকে আমরা কি লিখতে পারি? 1000 মিটার লিখতে পারি। তো আমরা এখানে একটু লিখে নিতে পারি। আচ্ছা, 1 কিলোমিটার বা 1000 মিটার সমান, আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাহলে কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য কত? 3 ক, প্রস্থ কত? ক মিটার, এত মিটার। তো আমরা এই 1000 মিটার কোথা থেকে পেলাম সেটা একটু সাইড নোট করে লিখে নিই যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো সেই ক্ষেত্রে আমরা 1 কিলোমিটারকে 1000 মিটার লিখেছি। তো বা আমরা এখানে কত হবে? 1000 সমান 2 গুণন, এখানে আছে 3টি ক আর এখানে আছে 1টি ক, তাহলে কয়টি ক হচ্ছে? 4 ক। তাহলে আমরা বা দিয়ে আবার লিখতে পারি 1000 ইকুয়াল, এখানে কত হবে? 8 ক। 2 এর সাথে 4 দ্বিগুণে 8 ক। এখন 8টাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কত হয়? 8টা যদি এই পাশে বাম পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে? নিচে চলে আসবে। তাহলে এখানে থাকবে কত? 8 ক। এখন 8 দিয়ে যদি আমরা 1000কে ভাগ করি তাহলে কত হবে? আমরা এখানে সাইড নোট করে একটু ভাগ করে দেখি। 1000 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8 একে 8 থাকে 2 0, 8 দ্বিগুণে 16, একে 4 0, 5 টা 40। তার মানে আমাদের কত হচ্ছে? সুতরাং 125 সমান ক। তো এটা থেকে আমরা বুঝতে পারতেছি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত মিটার? 125 মিটার। তো আমরা বাকি অংশটা এখানে লিখতেছি। সুতরাং ক্ষেত্রটির প্রস্থ
সমান আমরা কত পেয়ে গেলাম, ক সমান 125 মিটার, তার মানে প্রস্থ হচ্ছে ক সমান 125 মিটার। আবার ঠিক তেমনি এবং ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে, তো দৈর্ঘ্য আমরা জানি 3 ক, তাহলে 3 তো 3 এর জায়গায় থাকবে 3 ক, তাহলে 3 এর জায়গায় 3 এবং ক এর মান কত 125, তাহলে কত হবে 125 কে 3 দ্বারা গুণ করলে হবে 375 মিটার। এটা নিচে লিখি হচ্ছে কত 375 মিটার। তো সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করে ফেললাম। এটি হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ, এটি হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী সমস্যা। তো এই সমস্যাটি সবাই খাতায় তুলে রেখেছো নিশ্চয়ই। এখন আমরা পরবর্তী একটি সমস্যার সমাধান করব, দেখব সেই সমস্যাটিতে আমাদের কোন কোন সূত্র ব্যবহার করতে হয় এবং সূত্রের সাহায্যে কিভাবে খুব সহজেই সেটি সমাধান করতে হয়। এখন আমরা পাঠ্য বইয়ের 15 নম্বর সমস্যাটি সমাধান করব। তো 15 নম্বর গাণিতিক সমস্যায় কি বলা আছে, যে বলা আছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য, আচ্ছা আমি লিখে নিচ্ছি। 14 নম্বর হচ্ছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য কত মিটার, 4 মিটার। তারপরে বলা আছে 4 মিটার। এবার বলা আছে ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের সমস্যাতে বলা আছে যে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, এবার ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল। তো আমরা কি সবাই ঘনক চিনি? আমরা বর্গক্ষেত্র চিনি, আয়তক্ষেত্র চিনি, এখন দেখব ঘনকক্ষেত্র। তো আমরা বর্গক্ষেত্র তো সবাই চিনি, যার কি থাকে দৈর্ঘ্য এবং প্রস্থ কি থাকে সমান থাকে। এটার দুইটি দিক থাকে, মাত্রা দুটি থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ। কিন্তু ঘনকের ক্ষেত্রে কি হচ্ছে, সেটার মাত্রা থাকে 3টি, যেমন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একদম সমান থাকে। বর্গক্ষেত্রের যেমন দৈর্ঘ্য প্রস্থ সমান, ঠিক ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। যেমন এটার এক ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, এটি একটি ঘনক। এই ঘনকের এক ধারের দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, তাহলে এটার বাকি ধারগুলোর দৈর্ঘ্য হবে 4 মিটার। তো আমরা এই ঘনকটি থেকে আমরা প্রথমে কি বের করব, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল বের করব। তো আর একটি ঘনকের কয়টি তল থাকে, আমরা এই চিত্র থেকেই দেখতে পারি যে একটি ঘনকের থাকে 6টি তল। তো প্রথমে আমরা যা লিখব, যে এখানে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটি ধারের দৈর্ঘ্য কত, ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত মিটার, 4 মিটার দেওয়া আছে। তো এখন আমরা একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করব। তো ঘনকের একটি তলের কি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকে, তাহলে একটি তল হচ্ছে বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি আমরা ব্যবহার করব। তাহলে আমরা জানি তা আমরা অবশ্যই জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা
বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার। দৈর্ঘ্য স্কয়ার। তো দৈর্ঘ্য কত? আমরা এখানে মান বের করে বসিয়ে দিই। দৈর্ঘ্য কত? 4 মিটার। তাহলে 4 উপরে হবে স্কয়ার। লেখা কি দেখা যাচ্ছে? আমরা একটু আবার ভালোভাবে লিখছি। সরি। তো দৈর্ঘ্যের মান দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তাহলে 4 এর উপরে স্কয়ার। তো 4 কে যদি বর্গ করি, অর্থাৎ 4 কে 4 এর সাথে গুণন করলে কত হবে? 4 4 16 বর্গ মিটার। 16 বর্গ মিটার। তাহলে আমরা ঘনকের একটি তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, অর্থাৎ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এটা। তাহলে সুতরাং ঘনকের একটি তলের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গমিটার। তাহলে একটি ঘনকে কয়টি তল থাকে? 6টি তল থাকে। তাহলে আমরা 16 বর্গমিটারের সাথে যদি 6 গুণ দিয়ে দিই, তাহলে আমরা ঘনকের 6টি তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সুতরাং ঘনকের 6টি তলের ক্ষেত্রফল কত হবে? 16 গুণন 6 এত বর্গমিটার। তাহলে কত হবে? 6 16 হয় 96 বর্গ মিটার। তো বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো খুব সহজেই আমরা ঘনকের 6টি তলের ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম। তা আমরা আজকে আরো একটি সমস্যা, আচ্ছা ঠিক আছে, আজকে আমরা আর কোনো সমস্যার সমাধান করব না। আজকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।